হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লেটস সাইলেটস। হাউ আর ইউ? তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে W.B.Yeats, দ্যাট মিন উইলিয়াম বাটলার ইয়েটস, তার লেখা একটি কবিতা দ্য সেকেন্ড কামিং। এই কবিতাটি দ্য সেকেন্ড কামিং, যার অর্থ হচ্ছে দ্বিতীয়বার আসছে। অর্থাৎ এই কবিতাটির নামকরণ থেকে বোঝা যায় যে লেখক এখানে কোনো একটি বিষয় দ্বিতীয়বার আসতেছে সে বিষয়টি ইঙ্গিত করেছেন। অর্থাৎ সেকেন্ড কামিং হচ্ছে দ্বিতীয়বার কোনো বিষয় আসছে। আর এই নামকরণ থেকে আমরা বুঝতে পারি যে যেহেতু এখানে লেখক দ্বিতীয়বার আসছে এমন কিছু ইঙ্গিত করেছেন, তাহলে প্রথমবার কি এসেছিল। আর হ্যাঁ, যেটি ফার্স্ট কামিং ছিল, অর্থাৎ প্রথমবার যেটি এসেছে সেটা হচ্ছে জিসাস ক্রাইস্টের আগমন। অর্থাৎ জিসাস ক্রাইস্ট তিনি দুনিয়াতে আসার পূর্বে 2000 বছর পূর্বে যে যুগ ছিল সেই যুগটি হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ অন্ধকারের যুগ, যে যুগে ভায়োলেন্স ছিল এবং সেই যুগকে সাধারণত কাহসের যুগ বলা হতো। কাহসের যুগে এই কারণে বলা হতো যে ওই যুগে সাধারণত কোনো প্রকার সিম্পলিসিটি ছিল না, কোনো প্রকার শান্তি ছিল না, পুরোটাই ছিল ভায়োলেন্সের যুগ, অন্ধকারের যুগ। আর সেই 2000 বছর অন্ধকার যুগ পার হওয়ার পর জিসাস ক্রাইস্টের জন্ম হয়েছে, তিনি দুনিয়াতে আগমন করেছেন এবং এর দ্বারাই মূলত ওই সকল অন্ধকার যে জীবন ছিল 2000 বছরের, ওই অন্ধকারের যুগ শেষ হয়ে শান্তির যুগ শুরু হয়েছে। আর সেটি হচ্ছে ফার্স্ট কামিং। কবিতাটিতে লেখক সেকেন্ড কামিংকে ইঙ্গিত করছেন। তিনি যে কবিতাটি তিনি রচনা করেছেন সেটা হচ্ছে 1919 সালে, দ্যাট মিন জিসাস ক্রাইস্টের জন্মের 2000 বছর পর, প্রায় বিংশ শতাব্দীতে, অর্থাৎ জিসাস ক্রাইস্টের জন্মের 2000 বছর পর তিনি এই কবিতাটি রচনা করছেন এবং তিনি এর দ্বারা এটা বুঝিয়েছেন যে জিসাস ক্রাইস্টের আগমনের 2000 বছর পূর্বে ভায়োলেন্স ছিল, সেখান থেকে ফার্স্ট কামিং এসেছে, জিসাস ক্রাইস্ট দুনিয়াতে এসেছেন, এর দ্বারা ভায়োলেন্স দূর হয়েছে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হচ্ছে। এবং জিসাস ক্রাইস্টের জন্মের 2000 বছর পর এই সময়ে তিনি যখন কবিতাটি রচনা করছেন, এই সময় তিনি ইঙ্গিত করছেন যে দ্বিতীয়বার কিছু আসছে। ফার্স্ট কামিং তো জিসাস ক্রাইস্টের আগমনে ছিল, এখন সেকেন্ড কামিং কিছু একটা হবে এবং হচ্ছে, এমন বিষয়টি তিনি এখানে ইঙ্গিত করেছেন। তাহলে আমরা অন্তত এটা থেকে জানতে পেরেছি ফার্স্ট কামিং কী ছিল। ফার্স্ট কামিং হচ্ছে জিসাস ক্রাইস্টের আগমন। আর সেকেন্ড কামিং এই কবিতাটি রচনা করেছেন উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি জন্মগ্রহণ করেছেন 1865 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1939 সালে ফ্রান্সের ক্যানেস-এ। 1939 সালে মৃত্যুর 8 বছর পর 1948 সালে তাকে ফ্রান্স থেকে আয়ারল্যান্ডে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে দাফন করা হয়। উইলিয়াম বাটলার ইয়েটস তিনি একজন পোয়েট ছিলেন, একজন ফিলোসোফার ছিলেন, একজন প্লেরাইট ছিলেন এবং তিনি ইংরেজি সাহিত্যে ব্যাপক অবদান রেখেছেন এবং সাহিত্যে ব্যাপক অবদান রাখার কারণে 1923 সালে তিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন। হি ইজ ওয়েল নোন ফর সিম্বলিজম। তিনি সাধারণত সিম্বলিজমের জন্য বিখ্যাত, তিনি তার লেখনীগুলোতে সিম্বলিজমের জন্য বেশি পরিচিত। দ্য সেকেন্ড কামিং এই কবিতাটি রচনা করা হয়েছিল, অর্থাৎ এই কবিতাটি অ্যাবাউট হচ্ছে দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাবাউট এ র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড অল্টার্ড ফর এভার বাই ভায়োলেন্স অ্যান্ড কাহস। অর্থাৎ তিনি এই কবিতাটি রচনা করার কারণ যেটি, সেটা হচ্ছে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই তিনি এই কবিতাটি রচনা করেছেন এবং প্রথম বিশ্বযুদ্ধের পরপরেই দুনিয়াতে তথা বিশেষ করে আমেরিকাতে যে ভায়োলেন্স ছিল, যে খারাপ যুগ ছিল, যে কন্ডিশন ছিল যেটি খুব খারাপ, যেখানে কোনো প্রকার সিম্পলিসিটি ছিল না, শান্তি শৃঙ্খলা ছিল না, ওই শান্তি শৃঙ্খলা না থাকার কারণে ফার্স্ট কামিং জিসাস ক্রাইস্ট এসেছিলেন। অন্ধকারের যুগ 2000 বছর ছিল, এর পরে ফার্স্ট কামিং এসেছে এবং বর্তমান যে যুগ সেটিও কিন্তু ফার্স্ট কামিংয়ের প্রায় 2000 বছর পরে তিনি ইঙ্গিত দিচ্ছেন, যেটি হচ্ছে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরপরেই, যখন পুরো বিশ্বযুদ্ধে পুরো বিশ্বে ভায়োলেন্স ছিল, কাহসের যুগ ছিল, কোনো প্রকার শান্তি শৃঙ্খলা ছিল না, সেই শান্তি শৃঙ্খলা না থাকার কারণে, অন্ধকার যুগ বিরাজ করার কারণে তিনি ইঙ্গিত দিচ্ছেন যে হয়তো সেকেন্ড কামিং কিছু আসতেছে। আর হ্যাঁ, এখানে অনেকে ধারণা করছেন যে এই সেকেন্ড কামিং যেটি, সেটি দ্বারা সাধারণত মানুষগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগমনের ইঙ্গিত পেয়েছেন। এই কবিতাটি তিনি রচনা করেছেন 1919 সালে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরপরেই, এবং এটি প্রকাশিত হয়েছে 1919 সালেই। এই কবিতাটির ছোট্ট একটি কবিতা, এখানে 2টি স্টাঞ্জা রয়েছে এবং 22টি লাইন রয়েছে। যদিও ছোট একটি কবিতা হয়, বাট এটির মর্মকথা এবং মিনিংসগুলো হচ্ছে অনেক বেশি ডিপ। আর হ্যাঁ, এই কবিতার টোন হচ্ছে ওরিড টোন। ওরিড হচ্ছে দুশ্চিন্তা করা, অর্থাৎ লেখক এখানে বর্তমান যে পরিস্থিতি, পুরো দুনিয়া এবং বিশেষ করে আমেরিকার যে খারাপ পরিস্থিতি,
এটি দ্বারা তিনি অনেক বেশি দুশ্চিন্তা ফিল করছেন যে ওই সেকেন্ড কামিং কী আসতেছে, ভালো কিছু না খারাপ। বাট বর্তমান পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারণে তিনি যে অনেক বেশি দুশ্চিন্তা করছেন, যার কারণে এই কবিতাটির টোন হচ্ছে ওরিড টোন। আর এই কবিতাটির থিম যেটি, সেটি কবিতাটির পুরো আলোচনা শোনার পর তোমরা শুনলে ভালোভাবে বুঝতে পারবে। এখন আমরা আলোচনা করব উক্ত কবিতাটির সামারি। এই কবিতাটির দুটি স্ট্যাঞ্জা রয়েছে। প্রথম স্ট্যাঞ্জাতে লেখক কয়েকটি উদাহরণ দিয়েছেন। প্রথম উদাহরণ হচ্ছে যে কি, ফ্যালকন পাখি তার ফ্যালকোনারকে সে ভুলে গিয়েছে এবং সে অনেক দূরে চলে গেছে, যার কারণে সে ফ্যালকোনারকে ভুলে গেছে। ফ্যালকন অর্থ হচ্ছে বাজ পাখি, আমরা সবাই জানি। দ্যাট মিন আমরা এটা জানতে হবে যে ফ্যালকন পাখি, বাজ পাখি কোনো এক সময়, অর্থাৎ প্রায় হাজার বছর পূর্বে, কয়েক হাজার বছর পূর্বে সাধারণত ওই বাজ পাখিকে কিছু মানুষ পোষ মানাতো এবং সেই বাজ পাখি দিয়ে তারা আয় করত। কীভাবে আয় করত? তারা তাদের ফ্যালকোনাররা তাদের ফ্যালকনগুলোকে ছেড়ে দিত শিকারের জন্য এবং সেই ফ্যালকনগুলো অনেক দূরে যেত, তারা বাজ পাখিগুলো শিকার করতো এবং সেই শিকারগুলো ফ্যালকোনারের কাছে, অর্থাৎ তাদের মালিকের কাছে নিয়ে আসতো, নিয়ে এনে দিত। এর দ্বারা ফ্যালকোনাররা সাধারণত আয় ইনকাম করত। বাট এখানে বলা হচ্ছে যে ওই ফ্যালকনগুলো তাদের ফ্যালকোনারকে হারিয়ে ফেলেছে, অনেক দূরে চলে গেছে, যার কারণে তারা তাদের ফ্যালকোনারকে খুঁজে পাচ্ছে না। এর দ্বারা লেখক যেটা ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, এখানে কোনো প্রকার যারা শাসন কার্য পরিচালনা করেন, তাদের থেকে ওই ফ্যালকনগুলো অর্থাৎ জনগণেরা অনেক দূরে চলে গেছে। তারা এখন শাসনের ঊর্ধ্বে, তারা শাসন কার্য পালন করে না এবং যিনি শাসন করেন সেই তাদেরকেও ওই মানুষগুলো অনেক দূরে চলে গেছে, হারিয়ে ফেলেছে। দ্যাট মিন এখানে কোনো শাসন নেই, এখানে কোনো শান্তি নেই, শান্তি থেকে অনেক দূরে মানুষগুলো চলে গেছে, এটি বুঝিয়েছেন। এবং দ্বিতীয় যেই ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে পুরো সেন্টারকে তিনি এখানে ইঙ্গিত করেছেন। পুরো বিশ্বের যে সেন্টার, ওই সেন্টার যেই কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে সাধারণত গভর্নমেন্ট, যিনি শাসন করেন। আর সেই গভর্নমেন্টের শাসন থেকেই মানুষগুলো থেকে গভর্নমেন্ট কন্ট্রোলিং পাওয়ার হারিয়ে ফেলেছে, অর্থাৎ ভালোর যে অংশ সেটি ধ্বংস হয়ে গিয়েছে, এটি বুঝিয়েছেন। দ্যাট মিন ইনি এই উদাহরণ দিয়ে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে তৎকালীন পরিস্থিতিতে আমেরিকা বা পুরো বিশ্বে সাধারণত কোনো প্রকার শাসন ছিল না, আইনের শাসন ছিল না। যারা গভর্নমেন্ট ছিল, যারা শাসন করত, তাদের থেকে যে মানুষগুলো রয়েছে তাদের থেকে গভর্নমেন্টরা কন্ট্রোলিং পাওয়ার হারিয়ে ফেলেছে। তারা এখন মানুষগুলোকে শাসন করতে পারছে না, মানুষগুলো অন্যায় এত বেশি করেছে যে গভর্নমেন্ট তাদের কন্ট্রোলিং পাওয়ার পুরোটাই হারিয়ে ফেলেছে। এবং সবচেয়ে বড় যে অভাব, যে সমস্যা, সেটা হচ্ছে রিলিজিয়াস বিলিফ, অর্থাৎ ধর্মীয় বিশ্বাস পুরোপুরিভাবে হারিয়ে যাচ্ছে। এবং অন্যদিকে যে খারাপের কার্যক্রম, সেগুলো বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে পুরো পৃথিবী এবং আমেরিকাতে যেটি সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে মানুষগুলো তাদের রিলিজিয়াস বিলিফকে হারিয়ে যাচ্ছে। তারা তার ধর্মের বিশ্বাসকে তারা পুরোপুরিভাবে হারিয়ে ফেলছে এবং সেই সময়ে খারাপের যে দিকগুলো রয়েছে, খারাপের যে কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দ্যাট মিন পুরো বিশ্ব এবং পুরো আমেরিকা বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর এত বেশি ভায়োলেন্সে যুক্ত হয়েছে যে তারা তাদের রিলিজিয়াস বিলিফকেও হারিয়ে ফেলেছে। এটি ছিল ফার্স্ট স্ট্যাঞ্জাতে যে এক্সাম্পলগুলো লেখক দিয়েছেন। অর্থাৎ প্রথম যে ফার্স্ট স্ট্যাঞ্জা, এটিতে লেখক যেটি বুঝিয়েছেন সেটা হচ্ছে ফ্যালকনগুলো তাদের ফ্যালকোনারকে হারিয়ে ফেলেছে। দ্যাট মিন মানুষগুলো তাদের যারা শাসন করে, ওই যিনি শাসন করেন তাদেরকে মানুষেরা হারিয়ে ফেলেছে এবং যিনি গভর্নমেন্ট, যারা শাসন করেন, তারাও কিন্তু কন্ট্রোলিং পাওয়ার হারিয়ে ফেলেছে। এবং সবচেয়ে বড় সমস্যা যেটি, সেটা হচ্ছে ওই সময়ে প্রথম বিশ্বযুদ্ধের পরে মানুষগুলো তাদের রিলিজিয়াস বিলিফকে অনেক বিশালভাবে হারিয়ে যাচ্ছে, দিন দিন হারিয়ে ফেলতেছে দিন দিন, যার কারণে খারাপের কার্যক্রমগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এর ফলেই এই খারাপ পরিস্থিতি দেখেই লেখক এখানে সেকেন্ড কামিং তিনি আশা পোষণ করছেন এবং সেকেন্ড কামিং যে হবে সেই বিষয়টি তিনি এখানে ইঙ্গিত দিয়েছেন। কবিতাটির দ্বিতীয় স্ট্যাঞ্জাতে লেখক বলেছেন যে নিশ্চিতভাবে আমি এখন বলতে পারি যে পুনরুত্থান, রেভুলেশন, দ্যাট মিনস সেকেন্ড কামিং হাতের নাগালেই। অর্থাৎ লেখক এখানে দ্বিতীয় স্ট্যাঞ্জার প্রথমেই বলছেন যে বর্তমান পরিস্থিতি থেকে আমি বলতে পারি এমন এক সমস্যা, এমন এক সময় আমরা এখানে পার করছি যেটি থেকে বলতে পারি যে নিশ্চিতভাবে সেকেন্ড কামিং আসন্ন, এটি আমাদের হাতের নাগালেই। আর সেই সেকেন্ড কামিংটি কি হবে? অর্থাৎ দ্যাট মিন ফার্স্ট কামিং যেটি ছিল সেটি হচ্ছে যে 2000 বছর খারাপ সময় পার করার পর, অন্ধকার যুগ পার করার পর যে ফার্স্ট কামিং এসেছে সেটি ছিল ভালো, খারাপ থেকে ভালো হচ্ছে, ভালোর ফার্স্ট কামিং ছিল। বাট এখন যে সেকেন্ড কামিং হবে সেটি কি ভালো হবে না খারাপ হবে, এটি নিয়ে লেখক এখন কনফিউজড।
এবং এরপর তিনি যেটি বলছেন, তিনি স্বপ্নে দেখছেন যে খারাপ যে সেকেন্ড কামিংটি আসবে আচ্ছন্ন, সেটি হচ্ছে স্পিরিটাস মুন্ডি। আর স্পিরিটাস মুন্ডি সাধারণত খারাপ ঘটনার জন্যই, খারাপ কাহিনীগুলো ঘটানোর জন্য তারা এসে থাকবে। আর যেটির নাম হলো ফিনিক্স, অর্থাৎ যা হচ্ছে ফিটিলেস, দ্যাট মিন দাজ্জাল। অর্থাৎ মিশরীয় অ্যানসিয়েন্ট যে সভ্যতা, সেখানে এখনও একটি মূর্তি রয়েছে, যেটি তোমরা ইন্টারনেট কিংবা যারা মিশরে গিয়েছো ট্যুরে বা কখনো যাবে তোমরা দেখতে পাবে যে মিশরীয় সভ্যতায় ফিনিক্স নামক একটি মূর্তি তারা নির্মাণ করেছে। আর সেই মূর্তিটি হচ্ছে কি, যেটি হচ্ছে আমরা মুসলিমরা যেটি জানি সেটা হচ্ছে কোনো এক সময় দাজ্জাল দুনিয়াতে আসবে এবং দাজ্জাল সব কিছু ধ্বংস করবে। আর এই ফিনিক্সটি হচ্ছে মিশরীয় সভ্যতায় দাজ্জালের একটি মূর্তি। এই ফিনিক্সটির বডি হচ্ছে সিংহের মতো এবং এর মাথা হচ্ছে মানুষের মতো, যেটিকে স্পিরিটাস মুন্ডি বলা হয়। আর এই স্পিরিটাস মুন্ডি সাধারণত খারাপ ঘটনার জন্যেই দুনিয়াতে এসে থাকবে। লেখক এখানে বলছেন যে স্পিরিটাস মুন্ডিকেই তিনি স্বপ্নে দেখছেন, তিনি ভাবছেন যে সেকেন্ড কামিংটা হিসাবে আসবে। অর্থাৎ দুনিয়া এত বেশি ভায়োলেন্সে পূর্ণ হয়েছে যে সেকেন্ড কামিং আসবে সেটি কিন্তু ধ্বংসের জন্যই আসবে, ভালোর জন্য আসবে না। ফার্স্ট কামিং ভালো ছিল, বাট সেকেন্ড কামিংটি ভালোর জন্য আসবে না। আর যেটি আসবে সেটি হচ্ছে স্পিরিটাস মুন্ডি, যেটির আসল নাম হচ্ছে ফিনিক্স, যেটিকে আমরা দাজ্জাল হিসাবে বুঝি। আর এই ফিনিক্সের মূর্তি কিন্তু এখনও মিশরীয় সভ্যতায় আছে, মিশরে এখনও ওই মূর্তিটি অঙ্কন করা রয়েছে। এবং দ্বিতীয় স্ট্যান্জাতে তিনি অন্য আরেকটা এক্সাম্পল দিয়েছেন, যেটা হচ্ছে ওই ফিনিক্সের তিনি পরিচয় দিয়েছেন যে ফিনিক্সটি কেমন হবে। ফিনিক্সটির মুখ এবং মাথা হবে মানুষের মতো, বডিটা হবে লায়ন অর্থাৎ সিংহের মতো, যেটির দৃষ্টি হবে ব্ল্যাঙ্ক এবং সে হবে সূর্যের মতো পিটিলেস। সূর্য সাধারণত পুরো মরুভূমিতে বা পুরো দুনিয়াতে যেভাবে আলো দিচ্ছে, যেটি হচ্ছে পিটিলেস, অনেক বেশি গরম, যেটি মানুষ সহ্য করতে পারছে না। লেখক এখানে ওই ফিনিক্সের বর্ণনা দিচ্ছেন যে সেই ফিনিক্সটি হবে সূর্যের মতো ফিটিলেক্স, যেটি কোনো প্রকার সিম্পলিসিটি যেটির ভিতরে থাকবে না, যেটি সাধারণত ধ্বংসের জন্য দুনিয়াতে এসে থাকবে। আর হ্যাঁ, যে সেকেন্ড কামিংটি আসবে সেটি অবশ্য ভালো কিছু হবে না, খারাপ কিছুই আসবে, এটি লেখক এখানে ইঙ্গিত করেছেন। এবং কবিতাটির লাস্ট লাইনে তিনি একটি রিটোরিক্যাল কোশ্চেন লিখেছেন। রিটোরিক্যাল কোশ্চেন হচ্ছে কি, যে রিটোরিক্যাল কোশ্চেন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রত্যেক লেখক বা সাহিত্যিকরা সাধারণত তাদের গল্পে বা তাদের লেখনের শেষে তারা এক ধরনের প্রশ্ন রেখে যান অডিয়েন্সদের জন্য, যেই প্রশ্নটি অ্যান্সার তারাও দেন না। আর এই কবিতাটির শেষে লেখা একটি রিটোরিক্যাল কোশ্চেন রেখেছেন, যেটি হচ্ছে যে ওই সেকেন্ড কামিং যেটি আসবে সেটি কি ওই বেথলেহেমে আসবে যেখানে ফার্স্ট কামিং হয়েছিল। অর্থাৎ একটু আগে আমি বলেছি যে ফার্স্ট কামিং ছিল সাধারণত জিসাস খ্রাইস্টের আগমনী, আর জিসাস খ্রাইস্ট সাধারণত দুনিয়াতে যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি দুনিয়ার যেখানে এসেছেন সেটা হচ্ছে বেথলেহেম। আর সেই বেথলেহেমে যেহেতু ফার্স্ট কামিং এসেছে, লেখক বলছেন যে সেকেন্ড কামিংটি আসবে সেটি কি ওই বেথলেহেমেই ঘটবে নাকি অন্য কোথাও ঘটবে। অর্থাৎ যে বেথলেহেমে ফার্স্ট কামিং এসেছিল, জিসাস খ্রাইস্ট এসেছিল, সেখানেই কি সেকেন্ড কামিং হবে। লেখক এমন একটি রিটোরিক্যাল কোশ্চেন রেখেই তিনি কবিতাটি শেষ করেছেন। আর কবিতাটির পুরো সামারি যদি আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই, সেটা হচ্ছে এই কবিতাটিতে লেখক প্রথম বিশ্বযুদ্ধের পরে তিনি তৎকালীন পরিস্থিতি, খারাপ পরিস্থিতি এবং ভায়োলেন্সকে ইঙ্গিত করে তিনি এখানে সেকেন্ড কামিং যে আসন্ন এমন একটি বিষয় তিনি ইঙ্গিত করেছেন। এবং সেখানে তিনি বলছেন যে ফ্যালকনারকে হারিয়ে ফেলছে, গভর্নমেন্ট তিনি কন্ট্রোলিং পাওয়ার হারিয়ে ফেলেছে, এবং সবচেয়ে বড় যে সমস্যা এই সময় বিরাজ করছে সেটা হচ্ছে রিলিজিয়াস বিলিফ, ধর্মীয় যে বিশ্বাস, এটি দিন দিন হারিয়ে যাচ্ছে এবং মানুষগুলো যে খারাপ কার্যক্রম রয়েছে সেটি দিন দিন বৃদ্ধি করা শুরু করেছে। এমন একটি পরিস্থিতিতে ফার্স্ট কামিংয়ের মতোই সেকেন্ড কামিং আসন্ন। বাট লেখক এখানে সেকেন্ড কামিং হিসেবে যেটাকে বলছেন সেটা হচ্ছে যে ফার্স্ট কামিং এসেছিল ভালো কিছুর জন্যে, হজরত ঈসা, দ্যাট মিনস জিসাস খ্রাইস্টের আগমনী থেকে। বাট যে সেকেন্ড কামিং হবে সেটা কিন্তু জিসাস খ্রাইস্টের মতো ভালো কিছুর জন্য নয়, এটি হবে ধ্বংসের জন্য। আর ধ্বংসের জন্য সেটি আসবে যেটি হচ্ছে স্পিরিটাস মুন্ডি, যেটি এখনও মিশরে ফিনিক্স নামে ওই মূর্তিটি রয়েছে, যেটির পুরো বডি হবে লায়নের মতো এবং মাথা হবে, মুখ হবে মানুষের মতো, যেটির জন্মই হয়েছে বা সৃষ্টি হবে একদিন খারাপ কিছু ঘটানোর জন্যেই। এবং তিনি কবিতাটির শেষে যে রিটোরিক্যাল কোশ্চেন রেখেছেন, যেটা হচ্ছে যে সেকেন্ড কামিংটি হবে সেটা কি ওই বেথলেহেমেই হবে যেখানে ফার্স্ট কামিং হয়েছে। দ্যাট মিন ঈসা, জিসাস খ্রাইস্ট যে বেথলেহেমে তিনি আগমন করেছেন, সেই বেথলেহেমে কি এই সেকেন্ড কামিং হবে কি না, এমন একটি কোশ্চেন রেখে তিনি কবিতাটি শেষ করেছেন।
আর হ্যাঁ, এই কবিতাটির থিম যেটি সেটা হচ্ছে ভায়োলেন্স, প্রফেসি অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি। অর্থাৎ ভায়োলেন্স অর্থ লঙ্ঘন করা। এর দ্বারা আমরা বুঝতে পারি যে ওই সময় প্রথম বিশ্বযুদ্ধের পরে যে পুরো পৃথিবী তখন ভায়োলেন্সে ভরপুর ছিল, এটিকে ইঙ্গিত করেছেন। এবং প্রফেসি অর্থ হচ্ছে যে ভবিষ্যদ্বাণী করা। অর্থাৎ লেখক তো এখানে সেকেন্ড কামিং যে আসন্ন এই বিষয়টি তিনি এখানে প্রফেসি দিচ্ছেন, যার কারণে এই কবিতার অন্য একটি থিম হচ্ছে প্রফেসি। এবং সর্বশেষ যে থিম সেটি হচ্ছে ক্রিশ্চিয়ানিটি মিনস হচ্ছে খ্রিস্টান ধর্ম যে মানুষগুলো দিন দিন ভুলে যাচ্ছে, রিলিজিয়াস বিলিফ যে মানুষ দিন দিন ভুলে যাচ্ছে, এর দ্বারা যে দুনিয়াতে সেকেন্ড কামিং আসন্ন সে বিষয়টি বুঝিয়েছেন, যার কারণে এটি থিম হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। আর হ্যাঁ, এই কবিতার লেখক যে এক্সাম্পল স্বরূপ যে সিম্বলগুলো রেখেছেন, সেই সিম্বলগুলো হচ্ছে, প্রথম সিম্বল হচ্ছে ফ্যালকন বলতে এখানে সকল অডিয়েন্স এবং পুরো মানুষকে, পুরো জাতিকে বোঝানো হয়েছে যারা তাদের ফ্যালকনারকে হারিয়ে ফেলেছে। দ্যাট মিন তারা তাদের শাসন এবং তার রিলিজিয়নকে হারিয়ে ফেলেছে। আর ফ্যালকনার হচ্ছে সকল শাসক এবং রিলিজিয়ন, যেখান থেকে মানুষগুলো পরিচালিত করবে তাদের জীবন, বাট সেই ফ্যালকনগুলো হারিয়ে ফেলেছে। অডিয়েন্সরা, মানুষেরা তাদের ফ্যালকনারকে, তাদের গভর্নমেন্ট বা রিলিজিয়নকে তারা হারিয়ে ফেলেছে। এবং অন্য একটা এক্সাম্পল লেখক দিয়েছেন, সেটা হচ্ছে ফিনিক্স। আর ওই ফিনিক্সটা আমি বলেছি, সেটা হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইসলামে যেটাকে বলা হয় দাজ্জাল, ওই দাজ্জালকেই এখানে ফিনিক্স নামে বলা হয়েছে। যে ফিনিক্সের একটি মূর্তি এখনও অ্যানসিয়েন্ট মিশরে এটি এখনও আছে, যেটি সাধারণত খারাপ কিছু ঘটানোর জন্য একদিন দুনিয়াতে আসবে, যেটিকে আমরা দাজ্জাল হিসেবে বুঝি। আর এখানে লেখক ফিনিক্সের আগমনী হিসেবে সেকেন্ড কামিংকে ইঙ্গিত করেছেন। এটাই ছিল এই কবিতাটি সম্পর্কে আজকের আলোচনা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুর সাথে শেয়ার করবে এবং পরবর্তীতে কোন টপিক দিবে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।